নমস্কার। আমাদের কাছে একজন শ্রোতার প্রশ্ন এসেছে। ওর ভাইয়ের নিট কাউন্সেলিং নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যে আয়ুষ কোর্সের জন্য উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, এটা একটা খুব জরুরি বিষয়। নিট পরীক্ষার পর কাউন্সেলিং পর্বটা বেশ জটিল মনে হতে পারে অনেকের কাছে। ঠিক, তাই আজ আমরা বিভিন্ন ওয়েবসাইট মানে নিট, আয়ুষ আর পশ্চিমবঙ্গের কাউন্সেলিং পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। একদম। আমাদের লক্ষ্য থাকবে যাতে কাউন্সেলিং পদ্ধতির একটা পরিষ্কার ধারণা দেওয়া যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাহলে প্রথমেই আসি, এই নিট কাউন্সেলিং জিনিসটা ঠিক কি আর এটা কাজ করে কিভাবে? মানে ধরুন কেউ নিট পাশ করলো, তারপর? দেখুন, নিট ইউজি পরীক্ষায় কোয়ালিফাই করাটা তো হলো প্রথম ধাপ। এরপর শুরু হয় আসল প্রক্রিয়া, মানে কাউন্সেলিং। এর মাধ্যমে ঠিক হয় কে কোন কলেজে কোন কোর্সে ভর্তি হবে। আচ্ছা, আর এটা তো দুটো ভাগে হয়, তাই না? একটা সেন্ট্রাল লেভেলে আর একটা স্টেট লেভেলে। ঠিক তাই। 15% সিট থাকে অল ইন্ডিয়া কোটা বা এআইকিউর জন্য। এওয়াইইউএস কোর্সের ক্ষেত্রে এর কাউন্সেলিং করে এএসিসিসি, মানে আয়ুষ অ্যাডমিশনস সেন্ট্রাল কাউন্সেলিং কমিটি। এখানে সারা ভারতের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। আর বাকি 85% সিট? সেটা হলো স্টেট কোটা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য। এর কাউন্সেলিং পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিং কমিটি, মানে WBMCC। ওয়েবসাইটটা হল wbmcc.nic.in। রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রীর ফোকাস কিন্তু এই স্টেট কোটার দিকেই থাকে। তাহলে এই স্টেট কোটার কাউন্সেলিং প্রক্রিয়ার ধাপগুলো কি কি একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। প্রথম কাজ হল WBMCC পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশন করা। নির্দিষ্ট সময়ের মধ্যে এটা করতে হবে। রেজিস্ট্রেশনের পর? এরপর কাউন্সেলিং ফি জমা দিতে হয়। এর মধ্যে একটা রেজিস্ট্রেশন ফি থাকে আর একটা সিকিউরিটি ডিপোজিট। সিকিউরিটি ডিপোজিটটা সাধারণত ফেরতযোগ্য যদি না কোনো নিয়ম ভাঙা হয়। আচ্ছা, ফি জমা দেওয়ার পর আসে চয়েস ফিলিং। এটাই তো সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ মনে হয়। একদম। চয়েস ফিলিং আর লকিং। এখানে নিজের পছন্দের কলেজ আর কোর্সগুলো পরপর সাজিয়ে দিতে হয়, মানে প্রায়োরিটি অনুযায়ী। এই পছন্দটা কিসের ভিত্তিতে করা উচিত? মূলত নিজের নিট র্যাঙ্ক আর পছন্দের কলেজের আগের বছরের কাট অফ দেখে একটা আন্দাজ করতে হয়। তারপর কলেজগুলোর পরিকাঠামো, ফ্যাকাল্টি এসবও দেখতে পারেন। চয়েস ফিলিং হয়ে গেলে তারপর হয় সিট অ্যালটমেন্ট, মানে মেধা আর পছন্দের ভিত্তিতে কলেজ সম্পন্ন করা হয়। অ্যালটমেন্ট পেলে নির্দিষ্ট তারিখের মধ্যে সেই কলেজে গিয়ে রিপোর্ট করতে হয় আর সব অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করাতে হয়। এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা নিশ্চয়ই খুব জরুরি। কি কি ডকুমেন্টস লাগে সাধারণত? হ্যাঁ, খুবই জরুরি। লিস্টটা একটু লম্বা। নিট অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড লাগবে। দশম আর দ্বাদশ শ্রেণীর মার্কশিট আর সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট বা দশমের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ হিসাবে। আর পশ্চিমবঙ্গের জন্য ডোমিসাইল সার্টিফিকেট? একদম। পশ্চিমবঙ্গের স্টেট কোটার জন্য ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট। নির্দিষ্ট প্রফর্মা মেনে, মানে A1, A2 বা বি অথরাইজড অফিসারের সই সহ, অথবা ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নেওয়া সার্টিফিকেট। এর সাথে আইডি প্রুফ, যেমন আধার, ভোটার বা পাসপোর্ট। রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে কয়েক কপি। কাস্ট সার্টিফিকেট বা PWD সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, সেগুলো নির্দিষ্ট ফরম্যাটে থাকতে হবে। আর একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। ওহ, বেশ লম্বা লিস্ট। সাধারণ ভুল কি হয় এ সময়? সবচেয়ে কমন ভুল হলো শেষ মুহূর্তে ডকুমেন্ট জোগাড় করতে যাওয়া বা ভুল ফরম্যাটের সার্টিফিকেট নিয়ে যাওয়া। অনেক সময় ডোমিসাইল সার্টিফিকেটের প্রফর্মা বা সই নিয়ে সমস্যা হয়। তাই আগে থেকে সব রেডি রাখা ভালো। অরিজিনাল তো লাগবেই, সাথে অন্তত 2 সেট জেরক্স কপি রাখা উচিত। আচ্ছা, আর কলেজ বাছার সময় র্যাঙ্ক বা কাট অফ ছাড়া আর কি কি দেখা যেতে পারে? দেখুন, র্যাঙ্ক আর কাট অফ তো প্রাথমিক বিষয়, কিন্তু এছাড়াও কলেজের রেপুটেশন, মানে পরিচিতি কেমন, সেটা দেখা দরকার। ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন বা ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি এর অনুমোদন আছে কিনা। কলেজের পরিকাঠামো, ল্যাব, লাইব্রেরি আর খুব জরুরি হল অ্যাটাচড হসপিটাল বা টিচিং হসপিটালের মান কেমন। পশ্চিমবঙ্গের কিছু ভালো কলেজের উদাহরণ দেবেন আয়ুষের জন্য? হ্যাঁ, যেমন ধরুন JB রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে কলকাতায়। আবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিও কলকাতাতে। এটা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হলেও এর কিছু সিট স্টেট কোটাতেও থাকতে পারে নিয়ম অনুযায়ী। এগুলো বেশ পরিচিত নাম।
আপনি আগে এআইকিউ আর স্টেট কোটার কথা বলছিলেন সংরক্ষণের নিয়ম কি দুটোতে আলাদা? হ্যাঁ, নিয়ম আলাদা। এআইকিউ বা সর্বভারতীয় কোটায় কেন্দ্রীয় সরকারের নিয়ম চলে। মানে ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 27%, এসসি 15%, এসটি 7.5%, ইডব্লিউএস 10% আর পিডব্লিউডি 5% হরাইজন্টাল রিজার্ভেশন। আর স্টেট কোটায় পশ্চিমবঙ্গের নিয়ম? হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজ্য কোটায় রাজ্যের নিজস্ব সংরক্ষণ নীতি প্রযোজ্য। যেমন এসসি 22%, এসটি 6%, ওবিসি এ 10%, ওবিসি বি 7% আর পিডব্লিউডি কোটা আছে 3%। এই পার্সেন্টেজগুলো প্রতি বছর নোটিফিকেশনে ফাইনাল করা হয়, তবে মোটামুটি এই রকমই থাকে। তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রমাণ করাটা খুব জরুরি স্টেট কোটার জন্য। অবশ্যই, ওই যে বললাম ডোমিসাইল সার্টিফিকেট, ওটা ঠিকঠাক ফরম্যাটে থাকা চাই, না হলে 85% কোটার সুযোগ পাওয়া যাবে না। পুরো প্রক্রিয়াটাতে তো কয়েকটা রাউন্ড হয়, তাই না? হ্যাঁ, সাধারণত রাউন্ড 1, রাউন্ড 2, তারপর মপ আপ রাউন্ড হয়। এরপরও সিট খালি থাকলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হয়। প্রতি রাউন্ডের জন্য কি নতুন করে চয়েস ফিল করতে হয়? এটাই একটা জরুরি পয়েন্ট। সাধারণত প্রতিটা রাউন্ডের জন্য নতুন করে চয়েস ফিলিং আর লকিংয়ের সুযোগ দেওয়া হয়। মানে রাউন্ড 1-এর পছন্দ রাউন্ড 2-এর জন্য ভ্যালিড থাকে না, যদি না আপগ্রেডেশনের অপশন নেওয়া হয় নির্দিষ্ট নিয়ম মেনে। আর চয়েস লক করা? চয়েস ফিল করার পর সেটা লক করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। একবার লক করে দিলে সাধারণত আর পরিবর্তন করা যায় না সেই রাউন্ডের জন্য। তাই খুব ভেবেচিন্তে লক করা উচিত। যদি কেউ সিট পেয়েও ভরতে না হয় বা রিপোর্ট না করে? তাহলে মুশকিল। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট না করলে বা আপগ্রেডেশন ফ্রি এক্সিট অপশন ঠিকভাবে ব্যবহার না করলে হাতে পাওয়া সিটটা চলে যেতে পারে, এমনকি সিকিউরিটি ডিপোজিটটাও বাজেয়াপ্ত হতে পারে। তাই প্রতিটা রাউন্ডের নিয়মাবলী খুব ভালো করে পড়ে নেওয়া দরকার। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই, কি কি বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে? প্রথমত, নিজের নিট স্কোর আর র্যাঙ্ক অনুযায়ী বাস্তবসম্মতভাবে কলেজ বাছা। দ্বিতীয়ত, এআইকিউ আর স্টেট কোটার পার্থক্য বোঝা এবং নিজের জন্য কোনটা প্রযোজ্য সেটা ঠিক করা। তৃতীয়ত, সব প্রয়োজনীয় ডকুমেন্ট, বিশেষ করে সঠিক ফরম্যাটের ডোমিসাইল সার্টিফিকেট যদি স্টেট কোটায় আবেদন করা হয়, আগে থেকে তৈরি রাখা। একদম। চতুর্থত, কাউন্সিলিংয়ের সময়সীমাগুলো খুব মন দিয়ে ফলো করা, রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, চয়েস ফিলিং ও লকিং, রিপোর্টিং কোনোটাই যেন মিস না হয়। আর পঞ্চমত, প্রতিটা রাউন্ডের নিয়মকানুন ভালো করে পড়ে নেওয়া। এই বিষয়গুলো মাথায় রাখলে হয়তো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, আশা করা যায়। তবে সবশেষে একটা কথা ভাবায়, এই যে এত র্যাঙ্ক, কাট অফ, কোটা, ডকুমেন্টসের হিসাব নিকেশ, এর বাইরে গিয়ে একজন ছাত্র বা ছাত্রীর নিজের আগ্রহ, মানে সে কোন বিষয়টায় বেশি স্বচ্ছন্দ বা তার ভবিষ্যতের লক্ষ্য কী, এই ব্যক্তিগত দিকগুলো একটা কোর্স বা কলেজ বেছে নেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্ব পাওয়া উচিত, এটা নিয়েও ভাবা দরকার, তাই না? ঠিকই বলেছেন, শুধু র্যাঙ্ক নয়, নিজের প্যাশনটাও জরুরি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ।